দুপুরে রান্নাবান্নার আয়োজন নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি রান্না করব গরুর মাংস। তার জন্য এখানে আমি গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এখন এর ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। আমি হাতে মেখে রান্না করব। আমি কষায়ও রান্না করি, বাট যখন মাংসটা ফ্রিজে থাকে তখন সেটা কষায় রান্না করি। আর টাটকা মাংসটা আমি বেশিরভাগই এরকম হাতে মাখাই রান্না করি। আর আমার কাছে এটাই বেশি টেস্ট মনে হয়। তো আমি এখন মশলাগুলো দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছি বেশ কিছুটা, তারপরে মরিচ কুচি আর আস্ত রসুন দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিয়েছি লবণ আর বেশ কয়েকটা এলাচ, আর দিয়েছি 1 চামচ ভর্তি করে আদা বাটা, তারপরে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে জিরা বাটা, আর সামান্য একটু দিয়েছি রসুন বাটা। যেহেতু আমি রসুন আগেই দিয়েছি আস্ত, সেজন্য আমি একটু কমই দিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো মরিচ। আমি একটু মরিচটা বেশি দিই, কারণ আমরা একটু ঝাল বেশি খাই, সেজন্য একটু বেশি করে মরিচ দিই। আর যেহেতু আমাদের বাচ্চা মাংস খায় না, সেজন্য আমরা বড়রা ঝাল খেতে সমস্যা নেই, এই জন্য ঝালটা একটু বেশি দিই। আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া। এখন পরিমাণ মতো তেল দিয়ে এটাকে খুব ভালো মতো হাতের সাহায্যে মেখে নিব। আমার মনে হয় যে হাতের এই মাখাটাই টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয়। এভাবে যত মেখে যদি 15-20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেওয়া যায়, তাহলে আরো বেশি টেস্ট আসে। আমার আব্বু সবসময় বলে যে মাংস রান্নার ক্ষেত্রে সবসময় লবণ আর মরিচটা দিয়ে মাংসটা আগে জাল করতে হবে, তারপরে মশলা পরে দিতে হবে ওর উপরে। মশলা আগে কষিয়ে তারপরে মাংস দেওয়া যাবে না, দিলে নাকি আসল টেস্টটা পাওয়া যায় না। তো আমার মা দেখে ওইভাবে রান্না করে, কড়াইয়ে আগে মাংসটা দিয়ে দেয়, তারপরে লবণ হলুদ দিয়ে চুলায় জাল ধরায় দেয়, তারপরে আস্তে আস্তে মশলাগুলো দেয়। তো এইভাবে রান্না করতে দেখেছি আমার শাশুড়ি আবার রান্না করতে এইভাবে হাতে মেখে, আবার কষায়ও রান্না করতো। যখন দেখতাম ঈদের সময়, কোরবানির ঈদের সময়, তখন এইভাবে হাতে মেখে রান্না করতো। অনেক মাংস হলে এভাবে হাতে মেখে রান্না করে। তো এইটাই বেশি টেস্ট মনে হয় আমার কাছে। আমি আবার অল্প বেশি বুঝি না, আমি সবসময় এরকম হাতে মেখে রান্না করি যদি সেটা টাটকা মাংস হয়। আর ফ্রিজের হলে সেটা কোনো কথা না, সেটা আমি কষায় রান্না করব। তো একেকজনের রান্নার সিস্টেম একেক রকম। তো তারপরে আমি এখানে মাংস তো এখন মাংসটাকে আমি তো এই পর্যায়ে আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিব, কারণ প্রেসার কুকারে না দিলে আবার আমার শ্বশুর খেতে সমস্যা হয়, বয়স্ক মানুষ তো। তার সুবিধার্থে আমি সামান্য 2টা সিটি মেরে নিলে মাংসটা সফট হয়ে আসে আর খেতে সমস্যা হয় না। তো খুব বেশি আমি এখানে সিটি দিব না, 2টা সিটি দিব। তার আগে আমি মাংসটা খুব ভালো মতো কষাই নিব। মাংসের যে পানি, এক্সট্রা পানিটা আছে সেটা জানি মরে যায়, সেভাবে কষাই নিব। তারপর আমি এখানে আলুটাও দিয়ে দিছি, আলুটাও দিয়ে 2টা সিটি দিয়ে নেব, না হলে আবার পরে আলুটা দিলে আর টেস্টটা ঠিক মতো আসবে না। তো এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে তারপরে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে 2টা সিটি দিয়ে নিব। তারপরে 2টা সিটি দিয়ে তারপরে এখন আমি আবার ওইটাকে কড়াইয়ে ঢেলে নিব। কড়াই ঢেলে নিয়ে এখন আমি এক্সট্রা যে পানিটা আছে সেটা কষাই নিব ভালো মতো। তো আমি এই পর্যায়ে আলুগুলা উঠাই নিব। যদি আলুগুলা এখানে দিয়ে আমি কষাই, তাহলে আলুগুলা একবারে গলে যাবে, তখন আর মাংসের টেস্টটাই নষ্ট হয়ে যাবে, কারণ ঝোল ঘন হয়ে যাবে তখন, আর খেতে ভালো লাগবে না। এই জন্য আমি আলুটা আগে উঠাই রাখবো, পরে যখন ঝোল দিব, ঝোলের পানি দিব, তখন আমি আলুটাও দিয়ে দিব। তো এখন আমার মাংসটা কষানোর পালা। তো এই পর্যায়ে আমার মাংসটা কষাই নিয়েছি, এখন আমি গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো আমি প্রেসার কুকারটা ধুয়ে দিয়ে দিয়েছি, বলক উঠে গেছে, আলুটাও দিয়ে দিয়েছি। এখন আমি একটা মশলা অ্যাড করব, রাঁধুনি মশলা বলে এটাকে, আমি সঠিক নাম জানি না, কিন্তু মাংসের সুন্দর একটা ফ্লেভার যোগ হয়, খেতেও অনেক টেস্টি হয়। কথা বলতে বলতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।